তিন ধরনের মানুষের পুটকি মারা ফরজে কেফায়া, অর্থাৎ উম্মতের মধ্যে কিছু অংশ আদায় করে দিলেই সেই ফরজ আদায় হয়ে যাবে। এই ধরনের কথা এই ফতোয়া আমি অনেক জায়গাতে দেই, কারণ ফরজে আইন হচ্ছে সেই ফরজ যেটা প্রত্যেকটা মুসলমানকে, উম্মার প্রত্যেককে পালন করতে হয়। যেমন 5 ওয়াক্ত নামাজ। ফরজে কেফায়া হচ্ছে সেই ধরনের ফরজ যা উম্মতের এক অংশ আদায় করলেই আদায় হয়ে যায়, যেরকমটা হচ্ছে জানাজার নামাজ। জানাজার নামাজে প্রত্যেকটা উম্মাকে অংশগ্রহণ করতে হয় না, কিছু অংশ আদায় করলেই আদায় হয়ে যায় উম্মতের জন্য। সেরকম 3 ধরনের মানুষের পুটকি মারা হচ্ছে এখন ফরজে কেফায়া, এটা হচ্ছে আমার ফতোয়া, অর্থাৎ উম্মতের কিছু অংশ আদায় করলেই সেটা আদায় হয়ে যাবে। কেন? রামিসার হত্যাকাণ্ড, ধর্ষণ, এগুলার বিচারের জন্য 3 ধরনের মানুষ হচ্ছে প্রবলেম, যাদের কারণে ধর্ষণের বিচার হবে না। সুতরাং এই ধর্ষণের বিচারের জন্য আমি কোন 3টা পক্ষের কথা বলতেছি, এইটাকে আমি একটু রিফ্রেম করি আইনি জটিলতা থেকে বাঁচার জন্য। 3 ধরনের মানুষকে শক্তভাবে, সামাজিকভাবে এবং আইনিভাবে দমন করাটা ফরজে কেফায়া, অর্থাৎ উম্মতের একাংশ যদি আমরা এই সামাজিকভাবে ওদেরকে দমন করি তাহলে উম্মতের ফরজ আদায় হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে তারা যারা চট্টগ্রামে আন্দোলন করতেছে। চট্টগ্রামে একজন 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, এই ব্যাপারে একজন ধর্ষককে তারা একটা বিল্ডিংয়ের মধ্যে ঘেরাও করছে এবং তারপরে এই বোকাচোদারা যারা ধর্ষণের বিচার হইতে দিবে না, যারা ধর্ষকদের পক্ষে বিভিন্ন ধরনের আবেগ এবং আইনি জটিলতা উৎপন্ন করতেছে, রিপিটিং ইট, ধর্ষকদের পক্ষে চট্টগ্রামের এই বোকাচোদার বাটখারারা সামাজিক, ইমোশনাল এবং লিগাল সমর্থন উৎপন্ন করতেছে। এই বোকাচোদাদেরকে সামাজিকভাবে, আইনিভাবে শক্ত হাতে দমন করাটা ফরজে কেফায়া, আমাদেরকে এটা করতে হবে। আমি স্যালুট জানাই সেসব পুলিশদেরকে যারা ফাইট করছেন, ওইখানে জীবন বাজি রেখে ফাইট করছেন ধর্ষককে সেফটি দিয়ে অ্যান্ড সিকিউরিটি দিয়ে উদ্ধার করার জন্য। ধর্ষককে সেফটি অ্যান্ড সিকিউরিটি দিয়ে উদ্ধার করার জন্য পুলিশ বাহিনীকে আমি ধন্যবাদ জানাই, কারণ এটাই ধর্ষকের বিচার করার জন্য, বাংলাদেশের ধর্ষণ ক্রাইসিসটাকে ডিল করার জন্য একমাত্র পথ। চট্টগ্রামের বোকাচোদারা যা করছেন, ওখানে আপনারা যা করছেন তাতে করে ধর্ষকের পক্ষে অনেক কিছু চলে যাবে। ধর্ষকরা সেলিব্রেটেড হবে, যেই মানুষটার ব্যাপারে একটা ন্যূনতম সন্দেহ থাকবে সে ধর্ষণটা করছে কি করে নাই, তাদেরকে সেলিব্রেট করা হবে ইন দ্য ফিউচার। বাংলাদেশে ধর্ষণ প্রবলেম সলভ হবে না, কারণ আপনাদের মতন বোকাচোদারা চট্টগ্রামে আজকে স্ট্যান্ড নিয়েছেন। এই বিষয়গুলা যদি আপনার মোটা মাথার মধ্যে না ঢুকে, আর একটু ভেঙ্গে বলি, আপনারা যদি ওইখানে ধর্ষককে খুন করে ফেলতেন বা ফেলতে পারেন, কোনো একদিন কোনো একটা ধর্ষককে মেরে ফেলছেন আপনারা এক জায়গাতে, তাহলে এরকমভাবে অ্যাট সাম পয়েন্ট আপনারা এমন কাউকে মেরে ফেলবেন যে মানুষটা ধর্ষণ করে নাই। মনে আছে যে উত্তর বাড্ডাতে এক ভদ্রমহিলাকে লাঠিতে পিটায় মারলেন ছেলে ধরা সন্দেহে? আমি কিন্তু তখন ওখানেই থাকি যেখানে আপনি ওই মাকে খুন করছেন, তার অপোজিটে প্রগতি সরণি, একটু হাঁটলেই প্রগতি সরণির ঠিক অপোজিটে আমাদের বিল্ডিং ছিল তখন, ওখানে আমরা থাকতাম, সিটি ব্যাংকের অপোজিটে বিল্ডিংয়ের 4 তলায় আমি থাকতাম। হরিফিক এক্সপেরিয়েন্স, হরিফিক। আপনার এই কাজটা করার পরে পৃথিবীতে যে কোনো ধরনের যে একটা সোশ্যাল, বাংলাদেশে যেটা সোশ্যাল একটা কি বলবো ইমিউন সিস্টেম ছিল, যে আপনার শরীরে যেরকম অ্যান্টিবডিটা ভাইরাসকে অ্যাটাক করে, সেরকম বাংলাদেশেও এক ধরনের একটা ইমিউন সিস্টেম ছিল, যে সোসাইটিতে কোনো ধরনের একটা অপরাধ হইলে সেখানে আগায় আসতে চেষ্টা করতো মানুষ। এই যে এগিয়ে আসার চেষ্টা, এটাকে ভিলিফাই করলেন আপনারা, যে কী করলেন, আমরা এগিয়ে এসে নিরাপরাধ মানুষকে পিটায় মেরে ফেলতেছি। এখন যারা আগে নৈতিকভাবে এগিয়ে ছিল, যারা অন্যায় দেখলে আগায় আসতো, তারা এখন আগায় আসতে আর কথা বলতে আর সাহস করে না, কারণ তারা মনে করে যে আমি যদি এখানে একটা এরকম একটা মব সৃষ্টি করি তাহলে আমার কারণে একটা নিরাপরাধ লোক মরে যেতে পারে, রেদার থাক অন্যায়টা হচ্ছে হোক, আমি এটার পার্ট হব না, যেখানে আরও বড় একটা অন্যায় আমি করে ফেলবো। অর্থাৎ আপনারা একটা ইমিউন সিস্টেমকে নষ্ট করতেছেন। ধর্ষককে ধরায় মেরে ফেলবো, ওই জায়গাতে মেরে ফেলবো, এসব বলা লোকজন ধর্ষণের বিচারের পেছনে সবচেয়ে বড়, বিচার না হওয়ার পেছনে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা নিয়ামক। সুতরাং ধর্ষণের বিচার করতে হইলে এই চট্টগ্রামের বোকাচোদাদেরকে বিচার করতে হবে। চট্টগ্রামের বোকাচোদাদের দরকার আর্মি পাঠায়, দরকার হলে ওইখানে ম্যাসিভ আকারে একটা ট্যাকটিক্যাল অপারেশন চালায়, এই লোকগুলোকে পিটায় ওখান থেকে সরায় ধর্ষককে উদ্ধার করতে হবে। যে পুলিশরা ধর্ষককে উদ্ধার করার চেষ্টা করছেন তাদেরকে আমি স্যালুট জানাই, এবং আপনাদেরকে আমি আরও একবার গালি দিতে চাচ্ছিলাম, যে গালিগুলো আমি দিতে চাই না এখন, এই চট্টগ্রামের বোকাচোদারা যেটা করছেন, যে কারণে
এইরকম একটা ফ্রেমিং সৃষ্টি হচ্ছে, প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে। এরকম একটা ফ্রেমিং সৃষ্টি হচ্ছে যে পুলিশ ধর্ষককে উদ্ধার করতে, ধর্ষককে সেফটি দেওয়ার জন্য চেষ্টা করতেছে কেন। এই যে কথাটা, এই কথাটা কিন্তু খুবই লজ্জাজনক একটা কথা। কারণ পুলিশ অফকোর্স ধর্ষককে সেফটি দিবে, সেটা দেওয়ার কথা অটোমেটিকভাবে। আপনি এখানে যে পুলিশের সাথে মারামারি করে যে জায়গাতে নিয়ে গেলেন, এখন জিনিসটা এরকম জায়গাতে চলে গেল যে পুলিশকে, সরকারকে ধর্ষকের সেফটি দিতে হচ্ছে। সেটা দেওয়া পুলিশের এবং সরকারের কাজ, কিন্তু এই কথাটাকে এক্সপ্লিসিটলি লেখার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করব না। তাহলে ধর্ষক এবং ধর্ষণ প্রবলেম দুইটাই বেঁচে থাকবে বহাল তবিয়তে। এই স্টুপিডের দল আপনারা এতটুকু বুঝেন না। এটা হচ্ছে 1 নাম্বার লোক যারা ধর্ষণের বিচার, ধর্ষকের পক্ষে যাবে এরকম একটা সিচুয়েশন সৃষ্টি করতেছেন। কারণ এরা হচ্ছে ধর্ষককে সিস্টেম পর্যন্ত যাইতে দিতে চায় না, বিচার বিভাগের ব্যবস্থাতে যাইতে দিতে চাচ্ছে না। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম। বিচার করতে হইলে আপনার 20 বছর লাগুক, 50 বছর লাগুক, ধর্ষকের ফাঁসি হোক অথবা না হোক, এই প্রসেসে যাইতেই হবে, এবং সেইখানে আপনি যাইতে দিতে চাচ্ছেন না। এই জন্য আপনারা 1 নম্বর শত্রু, চট্টগ্রামের এই বোকাচোদার 1 নম্বর শত্রু। আপনারা দেখবেন যে এটার প্রমাণ কারা সেলিব্রেট করছে ওই জিনিসটাকে, যারা ইসলামিস্ট, যারা মনে করে যে শরিয়া আইনের মতন মাথা মোটা তো হুটহাট বিচার করে ফেলবো, দাপধুপ মানুষকে মেরে ফেলবো, এই ধরনের কথাবার্তা যারা বলতেছে, ইনক্লুডিং পিনাকি ভট্টাচার্য। বুঝতে পারতেছে যেটা কতটা রাইট প্যাথ থেকে কতটা দূরে আছে। পিনাকি ভট্টাচার্য তাদেরকে সেলিব্রেট করতেছে। দ্বিতীয়ত আছেন তারা যারা এই ধরনের কমেন্ট করতেছেন যে ধর্ষক স্বীকারোক্তি দিছে নিজের মুখে, তারপরও আবার বিচারের দরকার কি? ধর্ষক স্বীকারোক্তি দিলেই, একজন মানুষ একটা স্টেটমেন্ট দিলেই সেটা বিচার শেষ হয়ে যায় না। বিচারের জন্য অনেকগুলো প্রসেস থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনাকে এভিডেন্স কালেক্ট করতে হবে, কারণ এভিডেন্সের কোনো মুখ নাই। এভিডেন্সের মুখ না থাকার কারণে এভিডেন্স গ্রহণযোগ্য। স্বীকারোক্তির মুখ আছে, স্বীকারোক্তির পিছনে মানুষ আছে, সে কারণে স্বীকারোক্তি কখনো প্রাইমারি সোর্স অফ এভিডেন্স হইতে পারে না। আমি এটা এর আগেও মুক্তিযুদ্ধের সময়ের ইতিহাস নিয়ে কথা বলার সময়, অন্যান্য জায়গাতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ইতিহাসের সময় কথা বলার সময় আমি বারবার এটা মনে করাইছি। একই কথা এখানেও খাটে। সেটা হচ্ছে যে আপনারা বলেন কি অমুক তো তার বইয়ের মধ্যে লিখছে যে অমুক সময় সে ভাষণ শুনছে, অমুক তো তার বইয়ের মধ্যে লিখছে, অমুক তো টিভিতে সেই কথা বলছে, যারা অপারেশনে ছিল তারা তো সাক্ষাৎকার দিছে, যে অপারেশনে ছিল, যে অমুক জায়গাতে ছিল, যে তমুক জায়গাতে ছিল, যে স্মৃতি থেকে লিখতেছে বা যে সাথে সাথে আপনাকে স্টেটমেন্ট দিচ্ছে, এটা কখনোই প্রাইমারি এভিডেন্স না। প্রাইমারি এভিডেন্স হচ্ছে সেই জিনিস যেটার কোনো মুখ নাই। ধরেন ইন্ডিয়ার একটা পেপার যখন লিখছে যে আমরা গতকালকে মেজর জিয়া খান নামের একজনকে ভাষণ দিতে শুনছি, ওইটার দাম আছে। কারণ ও কোনো ধরনের পলিটিক্স চিনত না, ও এখানে উপস্থিত ছিল না, ও ওখানে ছিলই না টোটালি, কিন্তু সে তার নিজের ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে শুনছে, সে ছাপাইছে, তা কিছু জানতো না যে সামনে কী হবে, ওইটার দাম আছে। পরে কে বই লিখছে, কে সাক্ষাৎকার দিচ্ছে, ইট ডাজেন্ট ম্যাটার। সিমিলারলি ধর্ষক যদি নিজে স্বীকারোক্তি দেয় যে আমি তো কাজটা করেছি, আপনি ওকে সাথে সাথে ফাঁসিতে ঝুলাই দিবেন না। এরকম অসংখ্য উদাহরণ আছে যেখানে ক্রিমিনাল বলে যাকে ধরা হয়েছে সে ইমিডিয়েটলি সাক্ষ্য দিচ্ছে এবং সে সাক্ষ্যের পিছনে ভিন্ন পরিস্থিতি থাকতে পারে। আমি বলতেছি না যে রামিসার ক্ষেত্রে এটা হইতে পারে। রামিসার ক্ষেত্রে এরা যে করছে এটা নিয়ে খুবই কম ডাউটের জায়গা আছে, কারণ সার্কামস্ট্যান্সেস। আমি বলতেছি যে আপনি যখন একটা আইনের কথা বলতেছেন, একটা প্রসেসের কথা বলতেছেন, তখন আপনাকে ওই জিনিসটাকে পুরা পৃথিবীতে যত ধরনের ঘটনা ঘটতে পারে সব ধরনের ঘটনার জন্য অ্যাপ্লিকেবল করে বানাইতে হয়। যেমন এরকম ঘটনা আছে যেখানে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের দোষ ঠেকানোর জন্য নিজের ঘাড়ে খুনের দায়িত্ব নিয়ে নিচ্ছে যে আমি খুনটা করছি, যাতে গার্লফ্রেন্ড এখানে না আসে। ইভেনচুয়ালি এভিডেন্স যখন ওরা তদন্ত করছে, ওই 10 দিন 15 দিন ধরে যখন তদন্ত করা হয়, তখন দেখা গেল যে খুনি একদম হাতে নাতে ধরা পড়ছে, সব জায়গাতে তার ডিএনএ, সব জায়গাতে তার ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু দেখা গেল বয়ফ্রেন্ড খুনটা করে নাই। আসলে বয়ফ্রেন্ড এসে গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য সে মিথ্যা সাক্ষী দিছে যে আমি খুনটা করছি। কেমনে বের হইলো? 10 দিন 15 দিন তদন্ত করার কারণে বের হয়েছে। সুতরাং এভিডেন্স যেটা কথা বলতে পারে না, যেটা সাক্ষ্য দিতে পারে না, সেটাকে আপনার সব সময় ওই প্রসেস দিয়ে যাইতে হবে। 15 দিন লাগলে 15 দিন ধরে তদন্ত হবে, 10 দিন হলে 10 দিন সময় দেওয়া হবে রিপোর্ট দেওয়ার জন্য। যতই আপনি খুনিকে একদম লাশের মধ্যে, এরকমও আছে লাশের মধ্যে হাতে রক্ত ডুবানো অবস্থায় খুনের মানে ডেড বডির সাথে পাওয়া গেছে কাউকে, এবং সে বলতেছে আমি খুনটা করেছি, আমাকে ধরে নিয়ে যান, কিন্তু আসলে সে খুনটা করে নাই। সো এই ধরনের আবেগী কথাবার্তা বাংলাদেশে ধর্ষকদের ধর্ষণের যে ক্রাইসিসটা আছে সেটা থেকে আমাদেরকে আরও অনেক দূরে নিয়ে যাচ্ছে। কারণ জাস্ট ইম্যাজিন, আজকে না হয় রামিসার ঘটনাটা হয়তো অনেক স্ট্রেট ফরওয়ার্ড, খুব ইজিলি বলতেছেন যে এটাই তো করছে, বোঝাতে যাচ্ছে। কালকে যখন একটু ঘোলাটা ঘটনা ঘটবে, কালকে যখন দেখা যাবে যে একটা ডেড বডি পাওয়া গেছে চিলেকোঠার মধ্যে, ওই বিল্ডিংয়ের 6টা বাসা হচ্ছে সন্দেহভাজন, তার মধ্যে একটা বাসা বলতেছে কাজটা আমরাই করছি, অথচ কাজটা করছে সেকেন্ড ফ্লোরের একজন। এরকম একটা সিচুয়েশনে যখন আপনি স্বীকারোক্তির জন্য তাকে ধরে ফাঁসি দিয়ে দিবেন, তখন যেটা আসল প্রবলেম, একজন নিরাপরাধ মানুষ তো মারা গেলই, দ্বিতীয়ত একচল ধর্ষক বেঁচে থাকবে, সে বেঁচে যাবে, সে পালাই যাবে,
সুতরাং আপনারা যখন এই ধরনের কথা বলেন তখন ধর্ষকের পক্ষে যায় সেটা, ধর্ষণের পক্ষে যায় সেটা। এই ধরনের কথাবার্তা, স্টুপিডের মতো কথাবার্তা আপনাদের 74 IQ-এর জনগণ জীবনে বুঝবেন না। আশা বলবেন যে আমি ধর্ষণের পক্ষে কথা বলতেছি, কারণ আপনি ধর্ষণের পক্ষে কাজ করতেছেন। আইরনিটা দেখেন, আপনি ধর্ষণের পক্ষে কথা বলতেছেন, আপনি ধর্ষকের পক্ষে কথা বলতেছেন। এইটা বইলা যে চট্টগ্রামে আমরা ওকে যেতে দিব না, আমরা খুন করে ফেলবো, এটা বইলা আপনি ধর্ষণের পক্ষে কথা বলতেছেন, অথচ আপনি ভাবতেছেন কি আমি ধর্ষণের পক্ষে কথা বলতেছি। যখন আপনি বলতেছেন যে স্বীকারোক্তি দিয়ে ফেলছে ওরা আবার বিচার আবার তদন্ত কিসের, আপনি ধর্ষণের পক্ষে কথা বলতেছেন। তখন এতই স্টুপিড, এতই মূর্খ আপনি, যা জানেনও না যে আপনি ধর্ষণের পক্ষে কথা বলতেছেন। অথচ যখন আমি এটা ধরাই দিচ্ছি আপনি এসব কমেন্ট করার চেষ্টা করবেন আমি ধর্ষণের পক্ষে কথা বলছি। ধর্ষণের বিরুদ্ধে অল আউট অ্যাটাকে যাইতে হবে, ধর্ষকের বিরুদ্ধে অল আউট অ্যাটাকে যেতে হবে। এবং অল আউট অ্যাটাকের প্রথম অংশ হচ্ছে যে চট্টগ্রামের বোকাচোদাদেরকে পুটকি মারা। দ্বিতীয় অংশ হচ্ছে যে যারা বলতেছেন যে স্বীকারোক্তি দিচ্ছে তারপরও কেন তদন্ত করা হবে, আপনাদের পুটকি মারা। এবং তৃতীয় অংশে আমি আসতেছি, তৃতীয় অংশে আছেন, কারণ দ্বিতীয় অংশটা একটু ক্লিয়ারিফাই করে দিই। দ্বিতীয় অংশটাকে কেন বললাম, কারণ এখানে আপনারা তারাই আছেন যারা কাউকে ধরে ফেলার পরে, প্রথমে কারা ছিল যারা চাচ্ছেই না যে অপরাধীকে সিস্টেমে ধরা হোক, পুলিশ আসুক, কাস্টডিতে বিচার ব্যবস্থায় নিয়ে আসুক, এটা চাচ্ছেই না, প্রথম প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে এরা যারা বলতেছে যে স্বীকারোক্তি দিয়ে ফেলছে তদন্তের দরকার কি, অর্থাৎ তারা ধরে ফেলুক এটা চায়, তারপরে বিচারটা হইতে দিতে চায় না। তার আজকে রেজাল্ট লাগবে, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, যেটা বলছিলাম আজকে এখনই রেজাল্ট লাগবে। আপনার দ্বিতীয় প্রবলেম। 3 নম্বর প্রবলেম হচ্ছেন তারা যারা হচ্ছে এই যে একজন চোদনা লয়ার, তার নাম হচ্ছে মিথুন সাহা, তাকে আপনারা সবাই চিনেন। সে প্রায় মুসলমানদের পদলেহন করে যাতে করে সে বেশি ক্লায়েন্ট পায়। এসব ট্যাকটিক্স আমরা জানি, মুসলমানদের ভালো লাগবে এরকম পপুলিস্ট কথাবার্তা বলে। এবং এই মানুষটা কি পরিমাণ জঘন্য একটা মানুষ। মিথুন সাহা তো একজন হিন্দু, এবং সাধারণত হিন্দুদের বিরুদ্ধে আমি শক্তিটা নিই না অনেক সময়, ভেবে যে তারা তো অলরেডি ভালনারেবল কমিউনিটির লোক, কিন্তু এই লোকটা এত জঘন্য একটা মানুষ। সে রামিসার এই ঘটনাটাকে মিল্ক কইরা কতগুলো লাইক কমেন্ট কামাচ্ছে দেখেন। তার এখানে উদ্দেশ্য পিওরলি লাইক কমেন্ট কামানো। এই ঘটনা থেকে একটা ভিডিও পোস্ট করা যায়, একটা পোস্ট দেওয়া যায়, কিন্তু একটা কথা বলা যায় একবার। কিন্তু এই লোকটা যখন দেখছে যে তার আগের পোস্টগুলো থেকে এই পোস্টটা অথবা এই পোস্টটা অথবা এই পোস্টটা অথবা এই পোস্টটা আগের থেকে বেশি ভিউ পাইতেছে, তখন সে কন্টিনিউয়াসলি পোস্ট করে যাচ্ছে এই বিষয় নিয়ে যে আমি ধর্ষকের পক্ষে দাঁড়াবো না, আমি ধর্ষকের পক্ষে দাঁড়াবো না। দুইটা অপরাধ এখানে। প্রথমত, জঘন্য একজন সহানুভূতিবিহীন একজন মানুষ, মনস্টার এই মিথুন সাহা, বিশাল একজন মনস্টার এই মিথুন সাহা, যে এরকম একটা জঘন্য নৃশংস হত্যাকাণ্ডকে ভিউ কামানোর একটা প্রসেস বের করেছে। আপনি দেখছেন কতগুলো ভিডিও পোস্ট করছে উইদিন এ ভেরি শর্ট টাইম, কতগুলা কন্টেন্ট ক্রিয়েট করতেছে সে। কন্টেন্ট ক্রিয়েশনের একটা লাইক কমেন্ট পাওয়ার একটা মাধ্যম বের করে ফেলছে রামিসার হত্যাকাণ্ডকে। জঘন্য একটা কাজ করছে। দ্বিতীয়ত, ধর্ষককে উকিল দিতে হবে, ধর্ষককে ডিফেন্ড করার জন্য একজন মানুষ ওইখানে আদালতে গিয়ে তার পক্ষে ওকালতি করবে। এইটা যে হইতে দিতে চায় না, সে হচ্ছে 3 নম্বর প্রবলেম। 3 নম্বর লোক যার পুটকি মারা ফরজে কেফায়া বাঙালি এবং মুসলিম উম্মার জন্য। এই লোকগুলা দেখেন প্রথমে কারা, যারা চাই না যে ধর্ষককে ধরে নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসতে পারি আমরা। দ্বিতীয়ত আছে তার মানে চট্টগ্রামের বোকাচোদারা। দ্বিতীয়ত আছে তারা যে সবাই কমেন্ট করতেছে যে স্বীকারোক্তির পরে আবার কেন হচ্ছে তদন্তের প্রসিডিউর চালানো হবে। কারণ কি, এরা চায় যে ধরুক, তারপরে আমি এদেরকে প্রপার তদন্তে যেতে দিব না, আগে চাপ দিয়ে মেরে ফেলবো। তৃতীয়ত, এই বোকাচোদারা যারা চায় না যে ধর্ষকের পক্ষে কেউ ডিফেন্ড করুক, এরা কেন বোকাচোদা, এরা কেন ধর্ষকের পক্ষে কথা বলতেছে মিথুন সাহারা? যারা বলতেছেন যে ধর্ষককে কোনো আইনজীবী দিব না, তারা কেমনে ধর্ষকের পক্ষে এবং ধর্ষণের পক্ষে কথা বলতেছেন সেটাকে আপনার 74 IQ এর মোটা মাথার মধ্যে ঢুকছে? আপনি তো 74ও না। চিন্তা করেন, 74 হচ্ছে অ্যাভারেজ IQ, অর্থাৎ আমাদের যাদের IQ 150-র কাছাকাছি, তাদের সাথে যারা 34 IQ লোকজন, তাদের সাথে মিলে অ্যাভারেজে 74 আসছে। আপনাদের তো একটা বানরের সমানও বুদ্ধি নাই। তাহলে বুঝাই, যেহেতু আপনাদের বানরের সমানও বুদ্ধি নাই, তাই আমাদেরকে বুঝাইতে হবে। যখন আপনি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবেন যে একটা ধর্ষকের পক্ষের যে আইনজীবী, তাকে যখন আপনি সোশ্যাল মিডিয়া ট্রায়ালে নিয়ে আসবেন, তার বিরুদ্ধে যখন অনলাইনে অফলাইনে লেখালেখি করবেন, তার লাইফটা যখন হেল করে দিবেন, তখন একটা পর্যায়ে দাঁড়াবে যেখানে ধর্ষকের পক্ষে যে আইনজীবী দাঁড়াইছে সে প্রপারলি ফেয়ারলি কাজ করতে পারবে না, এমনকি হয়তো দাঁড়াইতেই চাবে না একটা সময় বাংলাদেশে তার পক্ষে আইনজীবী হিসাবে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যে কোনো মানুষকে ধর্ষক বলে গ্রেফতার করলে, তার পক্ষে কোনো আইনজীবী না থাকলে, সেটা আসলে বিচারিক সিস্টেমের মধ্যে জিনিসটা ঢুকানোর পরও তাকে আসলে আপনি টোটালি ডিফেন্সলেস ফাঁসি দিচ্ছেন বা শাস্তি দিচ্ছেন। ধরেন যে আগামী পরশু এমন একটা ঘটনা ঘটছে যেখানে একজন ভদ্রলোক কোনো ধর্ষণটা করেই নাই, তিনি ওখানে ছিলেনই না, তিনি হয়তো কোনো একটা বাসায় যাওয়া আসা করতেন, সে বাসার কোনো একটা মেয়ে মারা গেছে, ওই বাসাতে তার DNA আছে,
ওই বাসাতে তার চুলের গোড়া আছে, অন্যান্য জিনিসপাতি আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, এবং ওই বাসার মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, যেটা হয়তো করছে কমপ্লিটলি আননোন কেউ, এবং ইভেনচুয়ালি ওই ভদ্রলোককে ধরে নিয়ে আসা হলো ধর্ষণের প্রধান আসামি হিসাবে, যে ধর্ষণটা করে নাই, যে খারাপ মানুষই না। এবং তাকে যেহেতু ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে, কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়াইলই না, তাকে নিজেকে ডিফেন্ড করতে হইল, এবং নিজে ডিফেন্ড করতে পারেন না, উনি হয়তো কেমিস্ট একজন, উনি হয়তো লয়ার না। সুতরাং তাকে আপনি আদালতের প্রক্রিয়া দিয়ে দেখাইলেন যে সেই দোষী, কারণ সে নিজেকে এনাফ ডিফেন্ড করতে পারে নাই, এবং তারপর তাকে ফাঁসি দিয়ে দিলেন। এই ধরনের ঘটনা আপনাদের এই বোকাচোদামির জন্য হবে। তার অর্থ আবারও বলতেছি, তার দুইটা খারাপ জিনিস হবে। প্রথমত, একজন নিরাপরাধ মানুষ ফাঁসিতে যাচ্ছে। দ্বিতীয়ত, যে ওই মেয়েটাকে রেপ করছিল তাকে কিন্তু ধরতে পারলেন না, সে কিন্তু সমাজে ঘুরে বেড়াচ্ছে। এই কারণে এই যে তিন ধরনের জিনিসের মধ্যে যারা আছেন তারা সবাই বোকাচোদা। আপনারা সবাই ধর্ষকের বন্ধু, আপনারা সবাই ধর্ষণের পক্ষে গলা ফাটিয়ে চিল্লাচ্ছেন। চট্টগ্রামের বোকাচোদারা আরেকটা খারাপ কাজ করছেন, আলামতের জায়গাটা গুড়িয়ে দিয়েছেন। যেখানে এভিডেন্স পাওয়া যাইতো সেই জায়গাটা ধ্বংস করে ফেলছেন। পুলিশের গাড়িতে আগুন দিছেন, ধর্ষককে ধরে নেওয়ার চেষ্টা করছেন। সব কিছু ধর্ষকের পক্ষে গেছে এবং ধর্ষণের পক্ষে গেছে। আপনারা কালপ্রিট। ধর্ষককে পুলিশ এবং অন্যান্য স্টেট অ্যাপারেটাস ডিল করার একটা মাধ্যম আছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটাতেও অ্যাগ্রি করছে যে আমাদের কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে যাতে এই সব বিচারগুলো ফাস্টার হয়। দ্যাট ডাজন্ট মিন যে 48 ঘন্টার মধ্যে বিচার হবে। ইটস নট পসিবল। ফেয়ার শট দিতে হইলে সবাইকে 48 ঘন্টার মধ্যে বিচার হবে না, ফাস্ট করা হবে। সেটাতে কেউ ডিসঅ্যাগ্রি করে নাই। এবং এইখানে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা কথাকে টুইস্ট করা হচ্ছে। সেটা হচ্ছে যে উনি বলছেন যে আমরা মধ্যযুগে নাই। এটা কাদের উদ্দেশ্যে বলছেন? কিছু ইসলামিস্ট গজাইছেন যারা শরিয়া আইন চান, এই মুহূর্তে এখনই ধর্ষককে ধরে মাটিতে পুঁতে ফেলে ঢিল মেরে ফেলতে চাচ্ছেন, অথবা সিমিলার জিনিস একটু প্রপারলি যে 48 ঘন্টার মধ্যে ফাঁসি দিতে হবে, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, এটসেট্রা বলতেছেন। এই জিনিসগুলা ইসলামিস্টদের মানুষজন করতেছেন, যেখানে তারা একটা জঙ্গি বাহিনী আছে, হুথিদের জঙ্গি বাহিনীতে গুলি করে প্রকাশ্যে ধর্ষক মারা হয়েছে, সেই ভিডিও দিয়ে বলতেছেন আমরা প্রকাশ্যে ফাঁসি দেখতে চাই, প্রকাশ্যে এক্সিকিউশন দেখতে চাই। এইগুলা ইসলামিস্টদের বক্তব্য। আপনার শুনতে এই মুহূর্তে আপনার ব্লাড বয়লিং, তো এরকম ঘটনা ঘটছে, রাখতেছে, এই জন্য আপনার শুনতে হয়তো মনে হচ্ছে যে দিস ইজ দ্য প্রপার ওয়ে টু ডু ইট। ইটস নট দ্য প্রপার ওয়ে টু ডু ইট। এটা ইসলামিস্টদের পারপাসে বলা হচ্ছে। তারা এরকম একটা ধর্ষণের ঘটনাকে পলিটিসাইজ করে ফেলছে। আপনি দেখবেন, আমার আগের ভিডিওতে মানুষ কমেন্ট করছে যে আপনারা কেন বলতেছেন না যে আহমদুল্লাহরা বা অন্যান্য ইসলামিস্টরা এরকম জিনিসকে যে শরিয়া প্রচারের একটা মাধ্যম বের করে ফেলতেছে, এটা নিয়ে কেন কথা বললেন না? কারণ আমি এই বিষয়টাকে পলিটিসাইজ করতে চাই নাই, কিন্তু এই যে শেষে দুইটা লাইন বলতে হইলো কেন আমাকে? কারণ আপনাদের মতন বোকাচোদারা সব কিছুকে পলিটিসাইজ, ইসলামিস্টরা সব কিছুকে পলিটিসাইজ করার চেষ্টা করতেছেন। কখনো দেখছেন যে বামপন্থী এসে বলতেছে যে রামিসা হত্যা হয়ে গেল, আচ্ছা সমাজতন্ত্র কায়েম করলেই আর এরকম টাইপের রামিসা ধর্ষণ হবে না? বলছে কোনো বামপন্থী লোকজন? বলে নাই তো। তাহলে ইসলামিস্টরা এগুলো কেন বলে? তাদের যে প্রেশারটা ক্রিয়েট করছে ইসলামিস্টরা, এই প্রেশারের জবাব হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই কথাটা বলতে বাধ্য হয়েছেন। আর আমি স্যালুট জানাই তাকে যে তিনি ইসলামিস্টদের চাপে মাথা নত করেন নাই। এই জিনিসগুলোতে ভালো আছে, কিন্তু এই টোটাল ইস্যুগুলোতে যে এক্সিস্টিং ল আছে তা কি যথেষ্ট মনে করেন কিনা আপনি? আর প্রকাশ্যে এই ধরনের অপরাধীদের শাস্তিটা প্রকাশ্যে এক্সিকিউট করার জন্য বিভিন্নভাবে দাবি উঠছে, যদিও বা এটা অনেক ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়, কিন্তু আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়। সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। আবার কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়। এখন কোনো ঘটনা ঘটলো, সেই জন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। এই প্রসঙ্গে আরেকটা জিনিস যোগ করে দিই। অনেকে বলতেছেন যে আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী অথবা আইনমন্ত্রী বা সবাই, বিএনপির সবাই এরকমভাবে কথা বলতেছে যে না, আমরা তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করব না, আমরা এভিডেন্স ছাড়া 10 দিনের তদন্ত করতে সময় লাগলে 2 দিন বানাবো না, আমরা যত দ্রুত সম্ভব চার্জশিট জমা দিব, কিন্তু তার মানে এই না যে আমি 2 দিনের মধ্যে এটা জমা দিব।
এইসব কথা বলার কারণে অনেকে বলতেছেন বিএনপি যে এই ধরনের কথাবার্তা বলতেছে, পাবলিক যে ক্ষেপে আছে এর মধ্যে এই ধরনের কথাবার্তা বলতেছে, এই জন্য সরকার কিন্তু পড়ে যাবে, এটা তারা বলার চেষ্টা করতেছে। কারণ কি, পাবলিকের সেন্টিমেন্ট, আক্রোশের বিরুদ্ধে যাচ্ছে বিএনপি। কিন্তু বিএনপি এই কারণে পড়বে না। বিএনপি এই কারণে ক্ষমতাতে আরও বেশি দিন লেজিটিমেটভাবে থাকবে। তার কারণ কি জানেন? বিএনপি সঠিক কাজটা করছে। বিএনপি নৈতিকভাবে আগায় আছে। কালকে যদি আপনি বিএনপি বিরুদ্ধে এই জন্য রাস্তায় নামে যে ধর্ষকের কেন ইমিডিয়েটলি জবাই করে ফেলল না ধর্ষককে, চিন্তা করে দেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে যখন মানুষ নামছিল যে কেন তুমি নিরস্ত্র প্রোটেস্টারদেরকে গুলি করে মেরে ফেলতেছো, তখন শেখ হাসিনার পুলিশ নৈতিকভাবে পরাস্ত ছিল। যদি নৈতিকভাবে তারা পরাস্ত না থাকতো, তার পুলিশ বাকি প্রোটেস্টারকে পীড়ায় জিতে যেতে পারতো, ওইখানে আপনি শেখ হাসিনা ফেলতে পারতেন না। বিএনপি সরকার যে এখন ধর্ষককে বাঁচানোর জন্য পুলিশ ফাইট করছে, কালকে যদি পুলিশের বিরুদ্ধে এই মানুষগুলো আবার নামে, চট্টগ্রামের পুলিশ, বাংলাদেশের পুলিশ, আপনারা গর্ববোধ করবেন এবং করেন, আমি জানি যে আপনারা একটা রাইট থিং করতে গেছিলেন। আপনারা বিচার বহির্ভূত হত্যা ঠেকানোর জন্য, ধর্ষককে উদ্ধার করার জন্য, ধর্ষককে সেফটি অ্যান্ড সিকিউরিটি দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামছেন। জনগণ যদি তাদের খেপে যায়, সেই জনগণ যদি আপনাকে মারতে আসে এবং আপনি যদি মারা যান, আপনি ডেফিনেটলি শহীদ। কারণ আপনি একটা ন্যায়ের কাজ করার জন্য সঠিক পথে, ন্যায়ের পথে কাজ করতে গিয়ে এই রিস্ক নিচ্ছেন। ন্যায়ের পথে আপনি ভায়োলেন্স করতেছেন, ন্যায়ের পথে আপনি মানুষ পিটায় ওখানে গুলি করে আপনি বের হয়ে আসার চেষ্টা করতেছেন। আপনি ন্যায়ের পথে আছেন, আপনি রাইট থিংটা করতেছেন, আপনি মরালি ওপরে আছেন, নৈতিকভাবে আপনি ওদের থেকে ওপরে, ওই জনগণের থেকে ওপরে। যারা চিল্লাচ্ছে ধর্ষকের এখনই আমরা মেরে ফেলবো, তারা নৈতিকভাবে আপনার নিচে। নৈতিকভাবে ওপরে থাকাটা জরুরি। বিএনপি সরকার এই মুহূর্তে নৈতিকভাবে ওপরে। যদি 99% মানুষ বলে যে না, ধর্ষককে কালকে খুন করতে হবে, আর বিএনপি যদি বলে যে না, আমরা ডিউ প্রসেস ফলো করবো, আমরা ডিউ প্রসেস দিয়েই যাব, বিএনপি 99%-এর মানুষের থেকে মরালি ওপরে থাকবে। এবং সেই কারণে বিএনপির ক্ষমতা এই কারণে যাবে না, এই কারণে বিএনপি সরকারের পতন হবে না। আর যদি হয় তাহলে সেটা হওয়াই উচিত। আমি 100 বার বলছি, আমার নিজের যেটা পলিটিক্যাল পার্টি, যেটা কনসেপচুয়াল পলিটিক্যাল পার্টি আগে বাংলাদেশ, সেখানে আমি একই কথা বলছি, ক্ষমতায় থাকলে থাকবো, ক্ষমতা থেকে পড়ে গেলে পড়ে যাব, কিন্তু ন্যায়ের পথে কথা বলতে হবে, যেটা রাইট থিং সেটা করতে হবে, যেটা সঠিক কাজ সেটা করতে হবে। বিএনপি সেটা করতেছে। এবং সাধারণত পৃথিবীর ইতিহাসে কখনো সঠিক কাজটা করার জন্য, যদি পপুলার নাও হয় সেই কাজটা, সঠিক কাজটা করার জন্য কোনো সরকার পড়ে যায় নাই। কিন্তু যদি যায়, বিএনপি উইল গো হেড হাই, যে আমি ঠিক আছে, আমি ধর্ষককে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি, কারণ সেটা রাষ্ট্র হিসেবে আমার কাজ ছিল, এই কারণে সরকার আমাকে ফেলে দেওয়া হয়েছে। সে মাথা উঁচু করে যাবে, সবাই তাকে গর্ব করবে এবং তাকে আবার মাথা উঁচু করে সে ফেরত আসতে পারবে। সঠিক কাজটা করতে কখনো ভয় পাইতে হয় না। সেজন্য আপনার ক্ষমতা থাকলে থাকবে, ক্ষমতা না থাকলে চলে যাবে। ক্ষমতাতে আসাটা এবং ক্ষমতাতে বসে থাকাটা কোনো ধরনের আরবিট্রারি রুল না যে আমাকে ক্ষমতাতে থাকার জন্যই সব কিছু করতে হবে। এই কাজটা কে করতে জানেন? আওয়ামী লীগ থাকতে পারে নাই। এই কাজটা যারা করার চেষ্টা করছে, যে ক্ষমতাতে থাকার জন্য জনগণ ইসলাম পছন্দ করে, ইসলামকে তেল দিব, জনগণ ধর্ষককে ক্রস ফায়ার করতে চায়, র্যাবকে ক্রস ফায়ার করতে দিব না। জনগণ কি চায় সেটা অনুযায়ী কাজ করা যাবে না। আপনি সরকার, আপনি রাষ্ট্র, আপনি কোনো মানুষ না যে জনতুষ্টির জন্য কাজ করবেন। আপনাকে সঠিক কাজটা করতে হবে। অ্যান্ড আই স্যালিউট বিএনপি গভর্নমেন্ট টুডে ফর ডুইং দ্য রাইট থিং। এবং যারা কনটেক্সট ছাড়া এগুলো শুনতেছেন, তারা মনে করতেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় এমনিতে বলতেছে যে আমি বিচার ত্বরান্বিত করবো না। হি ডিডন্ট সে দ্যাট। সুতরাং 3 শ্রেণীর মানুষের পুটকি মারা ফরজে কেফায়া, এই কথাটা আপনার বন্ধু বান্ধবকে জানাই দিন। চায়ের দোকানে দেখা হইলে আপনার বন্ধুকে বলবেন যে জানো, কিশোর বাসা ইমন নতুন ফতোয়া দিছে যে 3 শ্রেণীর মানুষের পুটকি মারা ফরজে কেফায়া, অর্থাৎ উম্মতের মধ্যে সামান্য কিছু মানুষ আদায় করলেই সে ফরজ আদায় হয়ে যাবে। সবাইকে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায়। যুদ্ধবাজ, রেহানা হামলাবাজ, আমাদের